শিক্ষার্থীরা দেখো, আজকে যে ক্লাসটা থাকবে এই ক্লাসটা দেখো, চতুর্থ অধ্যায়ে আমি আজকে ঘর্ষণ এই টপিকসটা একটু আলোচনা করব। ঘর্ষণ ঘর্ষণ তোমরা তো জানো, একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে গড়িয়ে বা টেনে নিলে বস্তু দুটির সংযোগ স্থলে উঁচু নিচু বা খাঁজ থাকায় বস্তু দুটি পরস্পরের সাথে আটকে যায়। তাহলে আমরা কি বলছিলাম, একটি বস্তুকে যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে টেনে বা গড়িয়ে নিয়ে যায়, তাহলে আমরা কি বলছিলাম, দুটি বস্তুর সংযোগ স্থলে উঁচু নিচু বা খাঁজ থাকায় বস্তু দুটি পরস্পরের সাথে আটকে যায়, ফলে গতি বাধাপ্রাপ্ত হয়। ইহাই হলো ঘর্ষণ। যে বল দ্বারা গতি বাধাপ্রাপ্ত হয় তাকে আমরা ঘর্ষণ বল বলছি। তাহলে ঘর্ষণ কোনটা? একটা বস্তু যখন অন্য একটা বস্তুর উপর দিয়ে তুমি গড়িয়ে বা টেনে নিয়ে যাও, তখন দেখবে দুটা বস্তুর সংযোগস্থলে কি হবে, একটা বাধার উৎপত্তি হবে। কেন বাধার উৎপত্তি হয় বুঝতেই পারছো, যে তলটা কি হবে, একটা উঁচু নিচু বা খাঁজ থাকে, এই খাঁজের কারণে কি হবে, বাধা সৃষ্টি হবে। এই বাধাটাকে আমরা বলছিলাম ঘর্ষণ এক কথায়। তাহলে কি বুঝতে পারছি কথাটা? একটা বস্তুকে যখন আমি মেঝের উপর দিয়ে বা একটা তলের উপর দিয়ে আমি গড়িয়ে বা টেনে নিয়ে গেলাম, তাহলে দুই বস্তুর সংযোগ স্থলে একটা বাধার উৎপত্তি হবে। কেন হয় আমরা বলছি যে এটা তলের প্রকৃতির উপর, তলটা উঁচু নিচু থাকে তলগুলা, এ কারণে হবে, বা খাঁজ কাটা থাকে, এ কারণেই হবে, তাই না? তাই ঘর্ষণ আমাদের চলার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। ঘর্ষণ কিছু অপকার আছে, কিন্তু বেশিরভাগ উপকার আছে। ঘর্ষণ অপকার থাকতে পারে, প্রত্যেকটারে উপকার এবং অপকার দুটোই থাকবে। তবে দেখো, ঘর্ষণের ফলে যে বলটা উৎপত্তি হয় সেই বলটাকে বলছি আমরা ঘর্ষণ বল। তাহলে দেখো, আজকে আমরা ঘর্ষণ সংজ্ঞা দিলাম, ঘর্ষণ বল কোনটা সেটাও বলে দিলাম। ঘর্ষণ কত প্রকার? ঘর্ষণ হচ্ছে আমাদের 4 প্রকার। স্থিতি ঘর্ষণ 1, গতীয় ঘর্ষণ 2, আবর্ত ঘর্ষণ 3, প্রবাহী ঘর্ষণ হচ্ছে 4। তাহলে ঘর্ষণ কাকে বলে? ঘর্ষণ, এখানে আমরা ঘর্ষণ বলটাও পড়ছি, ঘর্ষণের প্রকারভেদ পড়লাম। ঘর্ষণ কয় প্রকার? ঘর্ষণ 4 প্রকার। স্থিতি ঘর্ষণ, গতীয় ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, আরেকটা কি প্রবাহী ঘর্ষণ। তাহলে প্রথমে যদি আমি এই তোমার স্থিতি ঘর্ষণ আলোচনা করি। স্থিতি ঘর্ষণ কোনটা? অর্থাৎ একটা বস্তুকে তুমি যখন মেঝের উপর দিয়ে টানতে চাইবে, গতি উৎপন্ন না হওয়া পর্যন্ত যে বাধাটা কাজ করবে, সেই বাধাটাকে বলি আমরা স্থিতি ঘর্ষণ। মনে করো তুমি এই যে তোমার এই দেখো, এই ব্ল্যাকবোর্ডটা আমি টানতেছি, দেখো এই হোয়াইট বোর্ডটা, এই বোর্ডটাকে আমি টানতেছি না, কিন্তু এটা গতি উৎপন্ন হচ্ছে না। গতি উৎপন্ন না হওয়া পর্যন্ত, দেখো এখন গতি হচ্ছে, কথা বুঝতে পারছি? তাহলে গতি উৎপন্ন না হওয়া পর্যন্ত যে তোমার ঘর্ষণটা বাধাটা কাজ করবে, এটা হলো স্থিতি ঘর্ষণ। আর ওই যে বলটা মানে গতি উৎপন্ন করতে যে বলটা লাগলো আমার, মানে যে বলের কারণে বস্তুটা কি হলো, গতির উপক্রম হইলো, গতির শুধুমাত্র উপক্রম হবে, সেই বলটাকে বলবো আমরা স্থিতি ঘর্ষণ বল। কি কথা বুঝতে পারছি আমরা? স্থিতি ঘর্ষণ বল। তাহলে তো আমরা কি বলছিলাম, একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সাথে পরস্পরের সংস্পর্শ থেকে একে অপরের উপর দিয়ে চলতে চেষ্টা করে, তখন উভয় সংযোগ স্থলে গতির বিরুদ্ধে একটি বাধাদানকারী বলের সৃষ্টি হয়, সেটাকে বলছি আমরা ঘর্ষণ বল। এই ঘর্ষণগুলো হচ্ছে 4 প্রকার। স্ট্যাটিক, কাইনেটিক, এটা হলো রোলিং, এটা হলো তোমার কি ফ্লুইড ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন, রোলিং ফ্রিকশন, আর হলো ফ্লুইড, তাই না? তাহলে আমরা এখন কি করতেছি, আমরা স্থিতি ঘর্ষণ নিয়ে একটু আলোচনা করবি। স্থিতি ঘর্ষণ আমরা বললাম যে কোন বস্তুকে কোন তলের উপর গতিশীল করার জন্য যে বল প্রয়োগ করে বস্তুতে গতির সঞ্চার হয়, বস্তুটি গতির সঞ্চার হওয়ার উপক্রম হয়। গতির সঞ্চার হওয়ার কি হয়? উপক্রম হয়, শুধু উপক্রম, গতির সঞ্চার উপক্রম। তুমি একটা টেবিলকে টানতেছো মেঝের উপর দিয়ে, টেবিলটা টানতেছো, কিন্তু তুমি সরাইতে পারতেছো না, আরেকটু বেশি দিলা, বল দিলা, কিন্তু এবার একটু খালি সরতে চাইলো, এই যে সরতে চাইলো, এই যে সরার মানে কি নড়ার চড়ার উপক্রম হইলো, কি বলবো আমরা কথাগুলোকে, তাই না? কি গতির সঞ্চার হইলো, আমরা যদি বলি গতির সঞ্চার হওয়ার উপক্রম হইলো, সেই বলটাকে বলবো আমরা স্থিতি ঘর্ষণ বল। ওকে, সেই বস্তুর মধ্যে আপেক্ষিক গতিকে বাধাদানকারী ঘর্ষণ বলের মানকে আমরা সীমান্তিক বলতে পারি, ওইটাই স্থিতি ঘর্ষণ বল। দেখো ফিগারে একটা
আমাদের চিত্র দেওয়া আছে, এটা হলো মেঝে, এটা হলো ব্লক। এই মেঝেটা আমরা এভাবে দেখাই, এটা একটা বাক্স, হ্যাঁ, ব্লক, কাঠের ব্লক, দেখতে পাচ্ছ তোমরা, কাঠের ব্লক। এর ওজন কোন দিকে? ওজন সোজা নিচে মাটির দিকে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে। ডান দিকে আমরা একটা বল দিয়ে টানতেছি, প্রযুক্ত বল। ডান দিকে দেখো, এর পাশে আমরা একটা প্রযুক্ত বল টানতেছি, কিন্তু বাম দিকে আমাদের স্থিতি ঘর্ষণ বল, ছোট এফ দিয়ে একটা এস, এসটা হচ্ছে স্ট্যাটিক মানে স্থিতি, আর উপরের দিকে হবে অভিলম্ব প্রতিক্রিয়া হলো আর, অভিলম্ব প্রতিক্রিয়া হলো আর, আর ব্লকটা হলো বি। হ্যাঁ, ব্লকটা হলো কি বি, আমরা দেখতে পাচ্ছি। তার ওজন খাড়া নিচের দিকে, অর্থাৎ মাটির কেন্দ্রের দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে। আর প্রতিক্রিয়া বলটা হচ্ছে আর, প্রযুক্ত বলটা এখানে এফ, ঘর্ষণ বলটা হলো এফএস। কি বুঝতে পারছি আমরা? এফএস। এইটা হলো আমরা স্থিতি ঘর্ষণ বল, এটাই হলো কি স্থিতি ঘর্ষণ বল। তাহলে স্থিতি ঘর্ষণ, এবার আমরা দেখতে পাচ্ছি স্থিতি ঘর্ষণ বল, তাই না? তাহলে স্থিতি ঘর্ষণ বল কোনটা? স্থিতি ঘর্ষণ বল হচ্ছে আমাদের এফএসটা, এফএসটা হলো স্থিতি ঘর্ষণ বল। স্থিতি ঘর্ষণ বল বা সীমান্ত, স্থিতি সীমান্ত, সীমান্তিক ঘর্ষণ বলও বলতে পারি আমরা, তাই না? অর্থাৎ ওই এফএস এর মান, মনে করো তুমি 10 নিউটনে টানতেছো, এটা গতির সঞ্চার হইল না। 15 নিউটন দিল, হইল না। এবার তুমি 16 দিলা, একটু গতির সঞ্চার হলো। তাহলে বলো দেখি স্থিতি ঘর্ষণ বল কোনটা? তাহলে স্থিতি ঘর্ষণ বলের মান হচ্ছে ওই যে 16। 15তেও কিন্তু তোমার গতির সঞ্চার হয় নাই, তাহলে 16তে গিয়ে গতির সঞ্চার হলো। তাহলে ওটাই হলো তার সীমান্ত মান, সীমান্তিক স্থিতি ঘর্ষণ বলের মান আমরা 16 নিউটন, ওটাই হলো এফএস এর মান 16 নিউটন। ওকে, এবার আমরা যাচ্ছি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক, এটাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করব, যেহেতু স্ট্যাটিক এস, তাহলে মিউ এস দিলাম। তাহলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সংজ্ঞাটা কি দিব? তুমি দেখো, ডাব্লিউটা হলো ওজন, এটা খাড়া নিচের দিকে, আর উপরের দিকে একেবারে আকাশের দিকে হবে কি আর, এটা হলো প্রতিক্রিয়া, অর্থাৎ এটার বিপরীত দিকে হবে একদম লম্ব বরাবর। প্রযুক্ত বল এফ, ঘর্ষণ বল হচ্ছে এফএস। তাহলে আমাদের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এটা একটা ধ্রুবক। কি বলবো? স্থিতি ঘর্ষণ বলের মান এফএস ও অভিলম্ব প্রতিক্রিয়া, ওজন, ক্রিয়া, অভিলম্ব প্রতিক্রিয়া। তাহলে স্থিতি ঘর্ষণ বলের মান ও অভিলম্ব প্রতিক্রিয়া বলের মানের অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এটাকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলছি আমরা। কি বললাম? বলতেছি দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থাকলে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান, এটাকে আমরা সীমান্তিক মান বলছিলাম, সর্বোচ্চ মান। কেন বলছি? ওই যে 10 দিলাম, 12 দিলাম, 13 দিলাম, 14 দিলাম, 15 পর্যন্ত দিলাম, নড়লো না, গতি সঞ্চার হলো না। 16 দেওয়ার পরে গতি হলো, ওটা তার সীমান্তিক সর্বোচ্চ। তাহলে এটা বলছি আমরা সীমান্তিক। স্থিতি ঘর্ষণের সীমান্তিক মানে এফএস, অবিলম্ব প্রতিক্রিয়া বল আর এর অনুপাত একটি ধ্রুব সংখ্যা হবে, তাই না? এটা কি বলছি আমরা? স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস দিয়ে প্রকাশ করা হয়। কি মিউ? মিউ কি উচ্চারণ এটা? মিউ। তাহলে হচ্ছে মিউ এস, উপরে হবে এফএস, নিচে হবে আর। এই আরটাই কিন্তু ডাব্লিউ, মনে রাখবে। এই আর মানেই হলো ডাব্লিউ, আর ডাব্লিউ মানেই কি এমজি। তাহলে অঙ্ক করার সময় খেয়াল রাখবে, আর এর মান যদি সরাসরি আমরা না পাই তাহলে ভর থাকবে, ভরকে আমরা জি দ্বারা গুণ করলে, অর্থাৎ আর মানেই হলো ওজন, অবিলম্ব প্রতিক্রিয়া ওজন সমান, এটা সমান এমজি। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কোনটার মান আছে সেটা আমরা বের করে নিতে পারবো। তাহলে বলো মিউ এর সমান কি? এফএস বাই আর, ঘর্ষণ বল বাই অবিলম্ব প্রতিক্রিয়া বল, দুটোই কিন্তু বল, এরও একক নিউটন, এরও একক নিউটন, দুই বলের একক কিন্তু কাটা যাবে, অর্থাৎ মিউ এস এর কোনো একক থাকবে না, মিউ এস এর কোনো একক থাকবে না। ক্লিয়ার? মিউ এস এর কোনো একক নাই। তাহলে মিউ এস এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট হবে, 1 অপেক্ষা ছোট হবে। তাহলে মিউ এস এর মানটা ওজনের চেয়ে কখনোই বড় হবে না, সর্বদাই ছোট, সর্বদাই ছোট। তাহলে মিউ এস এর মান লেস দেন কি 1 অপেক্ষা ছোট হয় সর্বদাই। তাহলে মিউ এস এর মান আমরা কি পাবো? লেস দেন ইকুয়াল 1। মনে থাকবে তো? এর কোনো একক বা মাত্রা নাই। কেন নাই? দুটাই বলের অনুপাত, ঘর্ষণ বল, অবিলম্ব প্রতিক্রিয়া বল, দুই বলের অনুপাত, দুই বলের অনুপাত কাটা গেছে,
হ্যাঁ, একই জাতীয় দুটো রাশির অনুপাতের কোনো একক হয় না, নিউটন বার। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করি গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, যে মিউ এস এর মান লেস দেন 1, সর্বদাই 1 এর থেকে ছোট হবে। ওকে, তাহলে আমরা বললাম ঘর্ষণ 4 প্রকার। স্থিতি ঘর্ষণ বল, স্থিতি ঘর্ষণ আমরা বললাম, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস, এটাও আমরা আলোচনা করলাম। এখান থেকে কার কার মান দেওয়া থাকবে তোমরা গণিত আকারে এটা বের করে নিবে, কি কেমন? ওকে, তাহলে এবার আমি যাচ্ছি আরেকটি টপিক, স্থিতি ঘর্ষণ স্থিতি। আচ্ছা, তাহলে আর কি না, ঘর্ষণ কোণ। তাহলে ঘর্ষণ কোণ আমরা এখন বলবো। দেখো ঘর্ষণ কোণ কোনটা? ঘর্ষণ কোণ। ওকে, ঘর্ষণ কোণ। তাহলে ঘর্ষণ কোণ এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। ঘর্ষণ কোণকে কি দিয়ে প্রকাশ করতেছি আমরা? ল্যামডা। তোমরা জানো যেটা হচ্ছে ল্যামডা, ঠিক আছে? ঘর্ষণ কোণকে এখানে ল্যামডা দিয়ে প্রকাশ করতেছি। আবারও আমি চিত্র ডাক করতেছি, তোমরা দেখো। এটা একটা কাঠের ব্লক বি, এর ওজন খারাপ নিচের দিকে ডাব্লিউ, প্রতিক্রিয়া বল কোন দিকে? উপরের দিকে আর। ওকে, আচ্ছা, প্রতিক্রিয়া বল উপরের দিকে আর, প্রতিক্রিয়া বল উপরের দিকে আর ঘর্ষণ বল সীমান্তিক ঘর্ষণ বল। হ্যাঁ, সীমান্তিক ঘর্ষণ বল আমরা কোন দিকে দেখতে পাচ্ছি? যে ঘর্ষণ বলের মান হচ্ছে এফএস। ঘর্ষণ বলের মান হচ্ছে কি এখানে? এফএস, যেহেতু স্ট্যাটিক, হ্যাঁ, স্থিতি ঘর্ষণ। এইদিকে হচ্ছে প্রযুক্ত বল, এটা তো মাটি, ঠিক আছে না? তাহলে কাঠের ব্লকটা কি আমাদের বি, এর ওজন হচ্ছে ডাব্লিউ নিচের দিকে, আর প্রতিক্রিয়া অবিলম্ব প্রতিক্রিয়া হচ্ছে কোন দিকে? খাড়া উপরের দিকে। ঘর্ষণ বল হচ্ছে কি তল বরাবর, যেদিকে প্রযুক্ত করতেছি তার বিপরীত দিকে। তুমি দেখো তো অভিলম্ব মানে হচ্ছে 90 ডিগ্রি। এফএস এবং আর এর মাঝখানে কোনটা হবে? 90 ডিগ্রি। এই দুইটি বলের লব্ধি, আমরা আগেই বলছিলাম যে এফএস এর মান কখনোই আর এর চেয়ে বেশি হবে না, সর্বদাই কম, তাই না? তাহলে এখন দেখো ল্যামডার মানটা তাহলে কি হবে? ল্যামডার মানটা তাহলে অবশ্যই 45 ডিগ্রির চেয়ে সর্বদাই কম হবে। অর্থাৎ আর এবং এফএস, অর্থাৎ ঘর্ষণ বল আর অভিলম্ব প্রতিক্রিয়া বলের লব্ধি, এই লব্ধি, দুই বলের লব্ধি আমি ধরলাম কত? এস। এই লব্ধিটা অবিলম্বের সাথে যে কোণ তৈরি করবে সেটাই হলো আমার ঘর্ষণ কোণ, সেটাই হলো স্থিতি ঘর্ষণ কোণও বলতে পারি আমরা, কি ল্যামডা। ওকে, তাহলে কি বললাম বলো দেখি? তাহলে এফএস এর মান তো সর্বদাই আর এর চেয়ে কম, আর এর চেয়ে কম, তাই না? তাহলে এই আর বেশি, তাহলে লব্ধিটা অবশ্যই টানে কার দিকে যাবে? আর এর দিকে। তাহলে আর এর দিকে যদি যায়, আর এই দুইটা কোণের মাঝখানে কোণ 90, তাহলে ওই পাশে যদি বেশি চাপে যায়, এই কোণের মানটা লেস দেন 45। ওকে, লেস দেন 45। তাহলে কি ঘর্ষণ বল এর মান ও অবিলম্ব প্রতিক্রিয়া বলের মানের লব্ধি হলো এস। এই লব্ধি এবং অবিলম্বের মাঝখানে, হ্যাঁ, যে কোণটা উৎপন্ন হবে সেটাই হলো আমাদের কি ঘর্ষণ কোণ, সেটা হলো কি ঘর্ষণ কোণ। এখন দেখো, এখন যদি গাণিতিক আকারে আমরা দেখাতে চাই তাহলে কি হবে? এই এস এর আর বরাবর কত অংশ যাবে? আর বরাবর কত অংশ? এটা কি অনুভূমিক হবে না উল্লম্ব হবে? তাহলে যেহেতু কোণটা এর সঙ্গে আছে, আর এর সঙ্গে আছে, এসটা আর এর সঙ্গে ল্যামডা কোণ উৎপন্ন করবে, তাহলে এটা হলো কি তোমার এস, আর এর মান হবে এস cos ল্যামডা। তাহলে আর ইকুয়াল হবে অনুভূমিক উপাংশ এস cos ল্যামডা। আরেকটা হবে কি এফএস ইকুয়াল কি হবে? এফএস ইকুয়াল হবে এস sin ল্যামডা। কেন এটা সাইন, এটা কস? এটা আমি বারবার বোঝাতে চাচ্ছি যে এই যে দেখো তোমার অতিভুজটা যার সঙ্গে কোণ উৎপন্ন করবে সেই তো ভূমি। তাহলে ভূমি হচ্ছে কস, কবরে ভূত অনেক, আর বাকিটা হলো সাইন, হ্যাঁ, আর সাগরে সাইন। বুঝতে পারছি কথাটা? তাহলে দেখো এই দুটোকে যদি আমরা এখন অনুপাত করি, উপরে হলো এফএস, নিচে হলো আর, এটা সমান কি পাইছিলাম আমরা? এর পাইছিলাম মিউ এস। এফএস এর মান কত? এস সাইন ল্যামডা বাই এস কস ল্যামডা। এখান থেকে এস এর মানটা যদি আমি কাটে দিই তাহলে সাইন বাই কস, এটা এস, ঠিক আছে? আমি কাটে দিলাম দুই উপর নিচে, তাহলে এটা কি হলো? সাইন বাই কস হচ্ছে কি 10 ল্যামডা, সাইন বাই কস হচ্ছে কি 10 ল্যামডা। তাহলে এখান থেকে আমি ল্যামডার মান বের করতে পারবো না? ল্যামডার মান অবশ্যই আমরা বের করতে পারবো, হ্যাঁ, পারবো কিনা? এখানে আমি ল্যামডার মান বের করে নিতে পারবো। তাহলে বলো তো 10 ল্যামডা সমান কি পাইলাম আমরা? 10 ল্যামডা সমান সমান মিউ এস।
ওকে, এখন মিউ এস এর মান যদি অথবা মিউ এস সমান সমান আমরা কি পাচ্ছি, মিউ এস সমান সমান পাচ্ছি 10 ল্যামডা, যে ভাগ সে হোক। যদি আমরা এখান থেকে ল্যামডার মানটা আমরা বের করি তাহলে কি পাবো, tan ইনভার্স মিউ এস, tan ইনভার্স মিউ এস। এখান থেকে আমরা সব মানগুলি বের করতে পারবো। তাহলে ঠিক আছে, তাহলে দেখো এইখানে অনেকগুলি উদাহরণ আছে। এই উদাহরণের এই অঙ্কগুলি, এই সূত্রগুলো দিয়ে তোমরা অবশ্যই অঙ্কগুলি বাসায় করবে, প্র্যাকটিস করবে, বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ওকে, আজকে ভালো থাকো, এ পর্যন্তই।